শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালন করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও গণমিছিলের মতো কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ১৮ জুলাই বরিশালে আয়োজিত সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে। একই অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে তারা বাধ্য হবেন, অর্থাৎ হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ১৯ জুলাই রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিরোধিতার মানসিকতা থেকে বিরোধী দলকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়। এরপরেও কেন বিরোধী দলের পক্ষ থেকে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি কিংবা সরকারকে ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি আসছে, এখন এই বিষয়টি আলোচনায় আসছে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। তাই আমরা দর্শক আলোচনার বিষয় নির্ধারণ করেছি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি, এবং আলোচনা হবে সমসাময়িক কয়েকটি বিষয় নিয়েও আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন সাইদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আমার বাই আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম, গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি আসছে বিরোধী দলের পক্ষ থেকে। আমরা এই বিষয়টার আমরা জানবার চেষ্টা করব। একটু প্রথমেই সাইদ খানের কাছে একটু যেতে চাই। সাইদ খান, যদি আমি ইন্ট্রোতে বলার চেষ্টা করেছিলাম যে গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় না মানলে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে আবার নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে তারা বাধ্য হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, সরকার তো বারবার বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবেন অক্ষরে অক্ষরে, তারপরও তাদের এই দাবিটাকে মেনে নিতে গড়িমসি করছে কেন বিএনপি? প্রথম প্রশ্ন। আর তাদের এই হুঁশিয়ারিটাকে আসলে বিএনপি কীভাবে মোকাবেলা করবে? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার সহ আলোচক আলাউদ্দিন মোহাম্মদ আমার খুব পছন্দের মানুষ, এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করলেন, এই প্রশ্নটি আসলে প্রশ্নের অর্থ থাকতে হয়, প্রশ্নের সময়োপযোগিতা থাকতে হয়, এবং প্রশ্নের যৌক্তিক গ্রাউন্ড তৈরি হতে হয়, তাহলেই উত্তর তৈরি হয়। কিন্তু এর একটিও এই প্রশ্নের বাস্তবতার সাথে এই প্রশ্নের এই প্রসঙ্গগুলো বা অনুষঙ্গগুলো এখনো তৈরি হয়নি, যেই কারণে মানে কোনটা আমার প্রশ্ন নাকি তাদের? মানে তাদের এই যে বিষয়টা আপনি উপস্থাপন করলেন এবং যে প্রশ্নটা করলেন যে এটি আসলে এখনই কেন, তো এই ম্যাচিউরিটি, প্রি ম্যাচিউর কোনো সাবজেক্টের ম্যাচিউর কোনো উত্তর হয় না। এখানে আমি অন্যভাবে একটু ব্যাখ্যা করব। বিষয়টি হচ্ছে, দেখুন, জুলাই 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 বলে যে চিল্লাচিল্লি করছে, আমরা আর এক জুলাই বসে আলোচনা করছি। জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাটা কী ছিল? মূল আকাঙ্ক্ষা ছিল কিন্তু ৭১-এ যা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাই কিন্তু জুলাইয়ে আবার ফিরে এসেছে। কারণ আফটার 71 আমাদের কিন্তু স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, যেই কারণে ৯০ এসেছে, ৭৫ প্রাসঙ্গিক হয়েছে, ৯০ এসেছে, ২৪ এসেছে। শুধুমাত্র ৭১-এর মূল আকাঙ্ক্ষার জায়গা থেকে বাংলাদেশ বারে বারে সরে গেছে এবং বারে বারে এরকম বাস্তবতার মুখোমুখি হয়েছে। এখন যারা চিল্লাচিল্লি করছে ১১ দলীয় জোট, ১১ দলীয় জোটের সব দলগুলোকে আমি একভাবে মূল্যায়ন করব না, সব দলকে ঢালাওভাবে সমালোচনাও করব না। এই ১১ দলীয় জোট না, এটি একটি রাজনৈতিক জোট যাদের স্টিগমা আছে, বাংলাদেশের জন্মের সময়কার কলঙ্ক আছে। সেই কলঙ্ক মোচনের জন্য কেউ কেউ এই ২৪কে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে, হ্যাঁ, ফ্লুইড হিসেবে ব্যবহার করে তাদের কলঙ্ক লেপন করতে চায়, মোচন করতে চায়। আবার এই ১১ দলীয় জোটের একটি অংশ আছে, একটি রাজনৈতিক দল আছে যারা রাজপথ থেকে
জন্ম নেয়া, রাজপথে বেড়ে ওঠা একটি রাজনৈতিক দল, এটি নবজাতক বলা যায়। এই নবজাতক রাজনৈতিক দলকে পুরনো চিহ্নিত ক্রিমিনাল, যারা এই দেশটাকেই বিশ্বাস করেনি, স্বীকার করেনি, ইনফ্যাক্ট স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের অনেকে পাসপোর্ট গ্রহণ করেননি, তারা তাদের পৈতৃক নিবাসে তারা চলে গিয়েছিলেন, সেই যে পুরনো হায়নারা, এই যে নবজাতক নতুন যে রাজনৈতিক শক্তিটি, এটি কিন্তু একটি শক্তি, রাজনৈতিক শক্তি, এই শক্তিটিকে ধীরে ধীরে শেষ করে দেবার জন্য পরগাছা হয়ে তাদের উপরে ভর করে এখন মূল গাছকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। তার মানে আমি যেটা বোঝাতে চেয়েছি, পরগাছা হচ্ছে বাংলাদেশের পরগাছা, যারা ৭১-এ যারা যাদের অস্তিত্ব হারিয়েছে, যাদের পিতৃত্ব পিতৃ পরিচয় হারিয়েছে, তারা হচ্ছে পরগাছাই, বাংলাদেশের জন্য তারা পরগাছা। এবং দেখুন ২৪ প্রশ্ন করে রাখি, যে পরগাছা যদি বলেন ৭১-এর কালিমা যাদের আছে, তাদেরকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য দায়ী কারা? সে দায় অবশ্যই ইতিহাস তাদেরকে বারবার জবাব দিয়েছে, রাজনীতিকদেরই দায়। আমি কাউকে বলছি না যে একেবারে কলঙ্ক মুক্ত, এটি রাজনীতিকদের দায় আছে। ২৪ আমাদেরকে কিন্তু একটি শক্তি দিয়েছে এবং ২৪ আমাদেরকে একটি চলার পথ দিয়েছিল এবং কিছু বার্তা এবং কিছু শিক্ষা দিয়েছিল। আমরা সেই পথে আছি, কিন্তু সেই বার্তাটা আমরা নিচ্ছি না। যেই কারণে দেখুন ২৪-এর জন্ম নেয়া, গণ অভ্যুত্থানের মধ্য থেকে জন্ম নেয়া পরবর্তীতে এনসিপি, তাদের কিন্তু বিশাল সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা ধীরে ধীরে ম্রিয়মান হয়ে যাচ্ছে, সেই সম্ভাবনা নষ্ট করে ফেলছে। যারা তাদের রাজনৈতিক ভিত তৈরি করতে চায়, তাদের পুরনো কলঙ্ক মোচন করে সিঁড়ি হিসেবে এনসিপিকে ব্যবহার করে তারা প্রাসঙ্গিক হতে চায়। দেখুন, আমরা প্রায় সমালোচনা বা আলোচনা নানান সুরে শেখ হাসিনাকে টেনে আনি, আওয়ামী লীগকে টেনে আনি। এটি যেমন মনে করেন শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখা, আওয়ামী লীগকে টিকিয়ে রাখা, ঠিক তেমনি এই জামাত নামক রাজনৈতিক দলটিকে, এটি রাজনৈতিক দল না, রাজনৈতিক এনজিওটিকে আমরা বারবার সমালোচনা করে আমরা প্রাসঙ্গিক করে ফেলছি এবং শক্তিশালী করে ফেলছি, এবং তারা মনে করছে তারা ফ্যাক্টর। আসলে ফ্যাক্টর না। বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা বা আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর, পতনের পরে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই শূন্যতা থাকে না, শূন্যতা কাউকে না কাউকে ফিল আপ করতে হয়, সেই ফিল আপ কিন্তু হয়েছিল। এই এনসিপি তখন জাতীয় নাগরিক কমিটি বা যে কোনো একটা প্রেশার গ্রুপ নামে তারা কিন্তু ওই ভ্যাকুয়ামটি ফিল আপ করছিল এবং তুমুল জনপ্রিয় ছিল। এবং এখন যারা সরকারে আছে, সেই রাজনৈতিক দলটির সাথে কিন্তু হাড্ডাহাড্ডি রাজনৈতিক নানান টানাটানিতে হাড্ডাহাড্ডি ছিল। এটি অত্যন্ত সুকৌশলে ওই হায়নারা, আমি হায়নাই বলবো, তারা তাদের উপরে ভর করেছে এবং এই শক্তিটিকে ধ্বংস করেছে। এখন এই যে 11 দলীয় জোট বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে জুলাই সনদ বাস্তবায়ন না করলে, আরে ভাই, জুলাইয়ের আন্দোলনের আমিও একজন স্টেক হোল্ডার। জুলাই আপনাদের একার না, আপনাদের কোনো রাজনৈতিক দল যদি দাবি করে যে আমাদের, এটি রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, এটি গণ আন্দোলন, তাই তো গণ অভ্যুত্থান বলছি। এজন্যই তো বলছি যে গণ অভ্যুত্থান, কারণ জনগণের অংশগ্রহণে যে অভ্যুত্থান হয়েছে সেটি গণ অভ্যুত্থান। সুতরাং এই যে রাজনৈতিক দলগুলো হুঙ্কার দিচ্ছে বা চেঁচামেচি করছে, এগুলো স্ট্যান্ডবাজি, এগুলো নিজেদেরকে প্রাসঙ্গিক রাখা। আর একটু ছোট্ট বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে, হ্যাঁ, সবে মাত্র 5 মাস, এরই মধ্যে ব্যর্থ করে দিবেন। তারা তো কাজই শুরু করেনি, তাদের তো আড়মোড়াই ভাঙেনি। এরপরে কতগুলো চ্যালেঞ্জ তারা মোকাবেলা করে এই পর্যন্ত চলে এসছে। আর এই নাহিদ ইসলাম, সে ভালো করতো রাজনীতিতে, কিন্তু যে হুঙ্কার বা হুমকি দিচ্ছে গণ অভ্যুত্থানকে তুমি একলা ঘটিয়েছ, তুমি একা নির্যাতিত, হ্যাঁ, তুমি একা নির্যাতিত, তোমার একার সব, তুমি একা স্টেক হোল্ডার তো আমিও, আপনিও, এখানে আলাউদ্দিন মোহাম্মদ আছে, সেও। আমরা তো মনে করছি না যে আর একটা গণ অভ্যুত্থানের দরকার আছে। গণ অভ্যুত্থানকে তোমরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে কলঙ্কিত করেছো, নিজেরা উপদেষ্টা হয়েছো, নিজেরা রাজনৈতিক দল গঠন করেছো, অথচ অভ্যুত্থানের স্পিরিট এটি ছিল না। অভ্যুত্থানের স্পিরিট ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ, মানবিক একটি বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা, এনসিপি প্রতিষ্ঠা বা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার অংশ হওয়া অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। সুতরাং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে তোমরা সরে গেছো, তোমরা রাজনৈতিক রূপ দিয়েছো, ক্ষমতার সিঁড়ি বানিয়েছো,
এখন সেটিতে পচন ধরেছে। বিএনপি কি আছে সেই আকাঙ্ক্ষায়? বিএনপি তো বলেছে এটি কোনো রাজনৈতিক দলের অর্জন না, এটি জনগণের মানে অর্জন। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করবার পথে হাঁটছে কি? তারা তো বলছে এখনো যে অক্ষরে অক্ষরে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। আলাউদ্দিন, আপনার কাছে একটু যেতে চাই। 11 দলের জোটে গিয়ে আপনারা হায়না আপনাদের উপর ভর করেছে, অনেকগুলো অভিযোগ, স্ট্যান্ডবাজি করা হচ্ছে, নাহিদ ইসলাম স্ট্যান্ডবাজি করছেন বিভিন্ন শর্ত হাসিল করার জন্য গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না করে অনেকগুলো। আসলে আমারও প্রশ্ন যে গণ-অভ্যুত্থানের যে বলা হচ্ছে এই গণ-অভ্যুত্থান যেটা 24-এ হয়েছিল, সেই গণ-অভ্যুত্থান হওয়ার পরিবেশ কি এখন আছে, বা সেটা কি তৈরি করবার চেষ্টা করছে, বা জনগণ কি সম্পৃক্ত হবে বলে মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমার সহআলোচক আবু সাইদ ভাই এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যেই বক্তব্য দেওয়া হয়েছে আমার মনে হয় বক্তব্যের মধ্যে একটু ভুল আছে। মানে যদি গণভোটে রায় বাস্তবায়ন না করে তাহলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে, ব্যাপারটা আসলে এরকম না। জামায়াত আমিরের বক্তব্য এটা। হ্যাঁ, আমি যেটা মনে করি যে গণঅভ্যুত্থানের রায় বাস্তবায়ন যদি না হয় সরকার নিজে থেকে ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ করে দেওয়া হবে, এটা আছে প্রথম আলোর বিশাল হেডলাইন। আমি তো বলছি যে বক্তব্য যেটা দিয়েছেন তিনি বরং ভুল দিয়েছেন। বক্তব্যটা হবে যদি গণঅভ্যুত্থানের সরকার ব্যর্থ হয়ে যাবে, কারণ আসলে ব্যর্থ হওয়া তো এমন না যে ধরেন আমি চাইলে আপনাকে ফেল করব। সরকার যদি যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, সে জনগণের আরেকটা ভোটের রায়, গণভোটের রায়, সেই গণভোটের জন্য আপনিও দাবি জানিয়েছেন। আপনার দাবির প্রেক্ষিতে আপনার আপনার অ্যাসেম্বলি থেকে গণভোটে আসলো যে আমরা লিমিটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, রিফর্ম অ্যাসেম্বলিতে আসবো। তারপর জনগণকে আপনি আহ্বান জানিয়েছেন, আপনার হা ভোট দেন। তারপর আপনি এখান থেকে যখন জনগণ ভোট দিয়েছে, একই সাথে জনগণের ভোটে আপনি গুণে দেখলেন যে আপনার এখানে পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, তখন আপনি মনে করলেন যে আমার তো আর গণভোটের দরকার নেই। এই যে একটা প্রহসন, এই যে একটা রাজনৈতিক দ্বিচারিতার জন্ম দিয়েছে বিএনপি, এটা তো এনসিপি কিংবা জামাতের দায় না, জামাতের কাজ না বিএনপির এই দ্বিচারিতা সংশোধন করা। বরং বিএনপির উচিত জামাত এনসিপি নেতৃত্বের প্রতি আপনার কি বলবো শ্রদ্ধা জানিয়ে যে আপনারা যে চাপ দিচ্ছেন, এই চাপ আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে বাধ্য করছে। কারণ আমি বিশ্বাস করি বিএনপির আপনার কতিপয় নেতৃত্ব যেভাবে গণভোটকে অস্বীকার করছেন, গণভোটের রায়কে আপনার ইভেন গণভোটের যে প্রসেসকে, যে আদেশটাকে অবৈধ ঘোষণা করছেন, এটার মধ্যে বিএনপির ঐতিহাসিকভাবে প্রতিটা রাজনৈতিক দলের যেমন পতনের কিছু আপনার একিলিস হোল ছিল, বিএনপির যদি 24-এর পরে কখনোই আল্লাহ না করুন আমরা রাজনৈতিক দলের আর ব্যর্থতা বাংলাদেশে দেখতে চাই না। বিশেষ করে যে রাজনৈতিক দল সরকার পরিচালনা আছে, আমরা চাই তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে জনগণকে সার্ভিস ডেলিভারি দিয়ে আপনার পাওয়ার ট্রানজিশন ঘটাক একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে। যদি সেটা না হলে যদি আপনি যদি আবার কামব্যাক করেন এই জায়গায় এসে, দেখবেন যে একিলিস হোল ছিল এইটাই যে তারা গণভোটের রায়কে অস্বীকার করেছিল। বাংলাদেশে তো অতীতে কখনো এটা ঘটে নাই। বাংলাদেশে তো আগে আরও 3টা গণভোট হয়েছে। আপনার গণভোটের রায় বাস্তবায়ন, আপনি গণভোট করার সময় মোটামুটি ডিটারমেন্ট ছিল যে যদি হায় আসে আমি এটা বাস্তবায়ন করব। তো এই গণভোট করার আগে রাজনৈতিক পক্ষগুলো সব একমত হয়েছে যে আমরা গণভোট দিলাম, গণভোটের মাধ্যমে যেটা আসে সেটা আমি বাস্তবায়ন করব। কিন্তু আপনি এখানে প্রতারণার যে আশ্রয় নিলেন, এই প্রতারণার জন্য শাস্তি তো এনসিপি জামাত দিবে না, শাস্তি জনগণ থেকে গায়েবী মদদের শাস্তি চলে আসবে। তো সেই জন্য আমি বলবো যে এটা জামাতের আমির বরং আরেকটু আপনার মানে এটা নিজের কাঁধে নিয়েছেন, সেটা না নিয়েও পারতেন যে হ্যাঁ এটা তো আপনি আপনার অন্তর্দ্বন্দ্বই আপনাকে ধ্বংস করে দেবে। তারপর আসি যে বিএনপির বর্তমান যে পজিশন যেটা বললেন, আমরা অনেকক্ষণ কথা বললাম যে এনসিপি জামাত তাদের পজিশন নিয়ে, তারা আসলে কিভাবে দেখছে, তারা সরকারকে কিভাবে হুমকি দিচ্ছে। এখন একটা বিষয় দেখেন যে গণতন্ত্রে বিরোধী দল অপরিহার্য, বিরোধী দলই গণতন্ত্রের মূল শক্তি। কারণ গণতন্ত্র টিকে থাকে সরকারের মাধ্যমে না। পৃথিবীর আপনার যেই সভ্য এবং ম্যাচিউর ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে সরকার কেউ খুঁজে না, সরকারের মতো সরকার ইজ ইন দ্য অফিস, আর এর বাইরে জনগণের ভয়েস হিসাবে কিন্তু বিরোধী দল টিকে থাকে। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরের যে নতুন রাজনৈতিক মেরুকরণ ঘটেছে, এর মধ্যে জামাত এখন একটি বিরোধী দল, এনসিপি এখন আপনার দ্বিতীয় বিরোধী দল। এখন আপনি যদি বারবার আপনি জামাত কি বলছে, জামাত আসলে পলিসি ধরে কথা বলছে কিনা, সরকারের যে আপনার হোমওয়ার্ক আছে এটার মধ্যে সে ঢুকে কথা বলছে কিনা সেটা না দেখে বারবার জামাতের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করেন, আপনি কিন্তু প্রকারান্তরে এখানকার যে গণতন্ত্রের যাত্রা
যাত্রাটাকে কিন্তু ব্যাহত করছেন। কেন করছেন? কারণ আপনি জামাত একটা আপনার জনগণের ভোটে সংসদে আছে এবং আপনার কাজ হলো তার কাছ থেকে সঠিক রাজনীতি আদায় করে নিয়ে আসা। যদি জনগণের স্বার্থ আপনি দেখেন, আপনি তার কাছ থেকে সরকারকে যৌক্তিকভাবে চাপ প্রয়োগ করে সরকার অনেক সময় যে আপনার ঘোড়ার পিঠে চড়ে সে ঘোড়ার পা দেখতে পায় না। সরকারের ব্যাপারটা এরকম, যখন সে আপনার সরকারে আসীন হয়ে যায় কোন রাজনৈতিক দল, তখন আসলে জনগণের পালস বুঝতে পারে না। এখন বিরোধী দলের কাজ হলো যে বারবার সরকারকে দেখিয়ে দেওয়া যে এইটা হলো জনগণের পালস, এবং সরকারও কিন্তু তার মতো করে এই সার্ভেটা করতে হয়। না, বিরোধী দল জনগণের পাস কিভাবে দেখায়? বিরোধী দল তো এত ভোট পায় না, বেশি ভোট তো 51% বিএনপি পেয়েছে। না, আমার বক্তব্য ছিল যে বিরোধী দলের কাজ হলো তাদের কাছে তো জনগণ আছে, সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, বিরোধী দলের কাজটা হলো জনগণ কি চায়। যেমন এখন দ্রব্যমূল্য বাড়লো, এখন হয়তো বা অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী চিন্তা করছে যে আমার তো রেভিনিউ বাড়াতে হবে, অথবা আমার এই ট্যাক্স ছাড়া কোনো উপায় নেই, অথবা এটা তার কাছে আপনার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। এবং বিরোধী দলের কাজ কি? বিরোধী দল বুঝতেছে যে যদি এভাবে বাড়তে থাকে জনগণ একসময় অসহিষ্ণু হয়ে উঠবে, জনগণকে রাস্তা দখল করে ফেলবে এবং ইকোনমিকে আপনার আর একটা দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে যাবে। বিরোধী দলের কাজ হলো এটা নিয়ে কথা বলা, সংসদের বাইরে। তখন সরকার নিজে অনুভব করবে আসলে তো আমার তো এই দিকে নজর দেওয়া দরকার। এখন বর্তমানে ধরেন গণভোটের রায় নিয়ে কি আপনার কি মনে হয় যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা যারা দেয়ালে গ্রাফিতি এঁকেছিল সংস্কার আমরাই আনবো, স্বাধীনতা এনেছি সংস্কার আনবো, তাদের কাছে সংস্কার বলতে গণভোটের রায়, গণভোট হয়েছে, তারা ভোট দিয়েছে, এখন এখান থেকে আপনার সংস্কার, এটা প্যাকেজটা পুরোটা। এখন তারা কি এখন মানে প্রতিদিন এসে রাস্তায় নামবে? তাদের প্রতিনিধি হয়ে কে কথাটা বলবে? বিরোধী দল সেই গ্যাপটাই পূরণ করবে। আপনি যদি টেকনিক্যালি দেখেন, আমি মনে করি যে বিরোধী দল যা বলছে বরং বিরোধী দল তার চেয়ে কম করছে। বিরোধী দলের উচিত এই মুহূর্তে সরকারের উপরে এমন চাপ দেওয়া, কারণ এইটা এই সরকারের দায় না। বিএনপি যদি আপনার 3 বছর 5 বছর 10 বছর পর আপনার তার মতো করে এখানের দেশ শাসন করে সে এখান থেকে নেমে পড়লো, টুডে টুমোরো নামতে তো হবেই। নামার পর যে ঐতিহাসিক যে কলঙ্ক, এটার দায় কি বিএনপি একা নেবে? বিরোধী দল নিবে না? বিরোধী দল তখন তো প্রশ্ন করবে, তোমাদেরকে তো আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা কেন পারলে না? এই জবাবদিহি করবেন না আপনি। বিএনপি বুঝতে পারছে না বিষয়টা? না, বিএনপি তো বুঝবে না, কারণ বিএনপি তো বললাম না, বিএনপি তো কাঠের চশমা পরে আছে, বিএনপি তো ঘোড়ার পিঠে আছে। বিএনপি তো এটা বুঝতেছে না যে সে যে কোনো সময় ঘোড়া বেশি নড়াচড়া করলে পড়ে যেতে পারে। এইটা ক্ষমতার একটা আপনার আমাদের অঞ্চলে, বিশেষ করে আমাদের অঞ্চলে হলো কি সমাজের প্রতিষ্ঠান নাই। আমাদের অঞ্চলে সমাজ হলো অনেক বেশি আপনার ডিসএমবেডেড, সমাজ এক্সিস্ট করে না। হ্যাঁ, যখন আপনার বিশেষ করে এই পুঁজিবাদের করাল গ্রাসে এমন হয়েছে যে এখানে বাজারই সর্বস্ব, এই বাজার সর্বস্ব ব্যবস্থায় যারাই ক্ষমতায় যা থাকে তারা মনে করে যে আমি কতদিন থাকি জানি না। কারণ হলো যে সবসময় ভালনারেবল, সো দ্রুত তারা তাদের আখের গুছাতে থাকে, দ্রুত তারা নিজেদের প্রতিষ্ঠিত থাকে। কিন্তু এটার মাধ্যমে যেটা একটা কালেকটিভ যে একটা জার্নি আছে, এই জার্নিটাকে তারা ইগনোর করে। গণ অভ্যুত্থানের পর গণভোটের রায় হলো বাংলাদেশের আপামর জনগণের একটা কালেকটিভ জার্নি, যে সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু এই কালেকটিভ জার্নির জায়গাটা ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের কাছে এখানে আপনার সামহাও ম্রিয়মান হয়ে যাচ্ছে। আপনার বিএনপি নেতাদের বক্তব্যগুলো আপনার বিশেষ হয় না যে তারা বলছে জুলাই সনদের প্রতিটি অক্ষর আমাদের পালন করবে? জুলাই সনদ আমাদের কাছে বাইবেল না। আমরা বিএনপি নেতাদের বক্তব্য শুনতেছি, কিন্তু জায়গাটা হলো যে জুলাই সনদ কিছুই না। আমার হলো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হচ্ছে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো কি মোর ট্রান্সপারেন্ট, মোর অ্যাকাউন্টেবল হওয়ার পরিবেশ তৈরি হচ্ছে। এখানকার যে আপনার সর্বগ্রাসী করাপশন, এই করাপশনের জন্য যে আমলাতন্ত্র আছে তাদের কি টুটি চেপে ধরা অথবা নিয়ন্ত্রণ আনার কোনো ব্যবস্থা হচ্ছে? উত্তর হলো যে বর্তমান সিস্টেমে হচ্ছে না। এখন আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে আপনার এই যে জুলাই সনদ একটা ব্যাদ বাইবেল বলে মনে করে দেবেন যে আমার কাছে তো কোরআন আছে, আমার কাছে আপনার ধর্মগ্রন্থ আছে, সো আমার সারমন তোমাকে শুনতে। ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হলো জনগণ এই রাষ্ট্রের অংশীদার, জনগণ এই রাষ্ট্রের মালিক, তারা বুঝে তাদের ভালো মন্দ কি। এখন তারা বারবার অ্যাসার্ট করবে না। গণ অভ্যুত্থান সেইটাই, যখন জনগণের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন রাস্তা নেমে আসে। এবং আমরা প্রত্যাশা করি না যে বারবার গণ অভ্যুত্থান হবে, কিন্তু একটা গণ অভ্যুত্থানের পর যেই ফসল, এই ফসলটা যদি মনে হয় আপনি শুধুমাত্র এই গোষ্ঠী এদের উপর দায় চাপিয়ে ফসলটাকে আপনি নষ্ট করে দেন, তাহলে তো আপনার জনগণকে নিয়ে সংগঠিত করে আবার গণ অভ্যুত্থান কেন, গণ আন্দোলন কেন, যে কোনো ভাবে আপনি এই ফসল ঘরে তোলার জন্য জনগণ সংগঠিত হতে হবে। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে জুলাই যদি সবচেয়ে বড় দাবি ছিল সংস্কার, নিশ্চয়ই সংবিধান সংস্কার একটা দাবি বারবার বিরোধী দলের পক্ষ থেকে করা হয়, কিন্তু সরকার তো জুলাই সংবিধান সংশোধন কমিটি করার জন্য একটা 17 সদস্যের একটা কমিটি ঘোষণা করেছে, এবং সেখানে কেন বিরোধী দলের 5 জনের নাম দেওয়ার কথা
কথা বলে, সেখানে তারা সাড়া দিচ্ছে না। কেন সে বারবারই তো একই কথা বলে। কেন দিবে, সারা দিবে? সংশোধনের জন্য কমিটি দরকার হয়। আপনি বিল আপনার সংসদে তুলে দিবেন, 2/3 হলে সংশোধন হয়ে যাবে। সংশোধনের জন্য কমিটি দরকার নাই। আপনি 11 মাস কি করেছেন? 11 মাসকে গণ অভ্যুত্থানের পর যে ঐকমত্য কমিশনে প্রতিদিন ডিবেট হলো, বিটিভিতে সরাসরি সম্প্রচার করেছে, আমরা আপনারা টিভিতে, তারপর প্রিন্ট মিডিয়ায় প্রতিদিন হেডলাইন হয়েছে যে বিএনপি অবস্থান নিয়েছে, অন্যান্য দলগুলো অবস্থান নিয়েছে। এই আলাপ আলোচনা কি আপনার নিরর্থক হয়ে গেল? আলাপ আলোচনার পর একটা কনসেনসাসে আসলেন, আসার পর আপনি এখন সংশোধন কমিটি করে কি করবেন? আপনি কি বাদ দিতে চান, কি অ্যাড করতে চান? এটা তো অর্থবহ হচ্ছে না। সাংবিধানিক কোনো বাধা আছে কিনা যদি বলি, 142 অনুচ্ছেদের আইনি যে ক্ষমতা, সেখানে বলা হচ্ছে যে কোনো সাংবিধানিক পরিবর্তন, পরিমার্জন বা সংযোজন আনার ক্ষেত্রে একমাত্র আইনি ক্ষমতা জাতীয় সংসদের। জনগণের সরাসরি ভোটে রায় আসলেও তা বাস্তবায়নের জন্য সংসদে বিল পাস হতে হবে। এই সংবিধানে এরকম কোনো বিষয় দেখেন যে আমরা প্রতিবন্ধকতা আছে? প্রথম যে দাবিটা ছিল, আপনি তো ধরেন গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে, জনগণ এখানে নিজেদের ক্ষমতা অ্যাসার্ট করেছে, জনক্ষমতার দাবিতে, গণদাবির মুখে এখানে সংসদ বিলুপ্ত হয়ে গেছে, সবগুলো প্রতিষ্ঠান ভ্যাকেন্ট হয়ে গেছে। তারপর আপনি সংবিধানের দোহাই দিয়ে, সবচেয়ে বড় কথা হলো যে আপনি সংবিধানের ভেতর থেকে কিছু এনে এই সংবিধানকে পরিবর্তন করতে পারবেন না। আপনি যে সংশোধন করছেন তো খুব লিমিটেড। এই সংশোধন কি বিএনপি পঞ্চম সংশোধনীতে করে নাই? করার পর কি এটা টিকে ছিল? টিকে নাই তো। একটা গণ অভ্যুত্থান দরকার হয়েছে পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে, কেন দরকার হলো? তো আজকে আপনি যে পরিবর্তন করছেন, আপনি উচ্চকক্ষ করবেন, উচ্চকক্ষে কি সংবিধানের আপনার ন্যাচারের পরিবর্তন হচ্ছে না? তো আপনি কি সংশোধনীতে ন্যাচারের পরিবর্তন করতে পারবেন? আপনি তো পারবেন না। তাহলে আপনার এই যে একটা ফান্ডামেন্টাল যে একটা কনফ্লিক্ট আমরা বাঁধিয়ে রাখছি, এটার মাধ্যমে একটা সাংবিধানিক সংকটের দিকে দেশ যাবে। তখন দেশ যখন সাংবিধানিক সংকটে যাবে, তখন আপনি আর একটা গণ অভ্যুত্থান ছাড়া আর একটা জনগণ এসে যদি আবার নতুন করে রিইনস্টেট না করে, তাহলে আপনি এই সংবিধান নিয়ে, এই শাসনতন্ত্র নিয়ে, এই রাজনৈতিক সমঝোতা আপনি কোন জায়গায় গিয়ে ঠেকবেন? সাইদ খানের কাছে যেতে চাই। সাইদ খান সংবিধান সংশোধন কমিটির কথা গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেখানে তাদেরকে যোগ দেওয়ার কথা বলেছেন, বিরোধী দলকে যোগ দেওয়ার কথা বলেছেন। কিন্তু যদি বলি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিরোধী দলের চিফ নাহিদ ইসলাম বলেছেন 19 জুলাই তিনি একটি স্মরণ সভায় বলেছেন, ঢাকা মহানগরের উত্তর উদ্যোগে আয়োজিত জুলাই শীর্ষকাল স্মরণ সভায় তিনি বলেছেন জুলাই সংশোধনের আগে বিএনপিকে সংশোধন করার আহ্বান জানিয়েছেন তিনি। এবং সেই সাথে যদি জামায়াতের একটি বক্তব্য, আমিরের একটা বক্তব্য যদি আপনি কোট করি, সেখানে জামায়াত আমির বলেছেন, তিনিও বলেছেন যে জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল সংস্কার, জনগণ নাকি গণভোটের 4 প্রশ্ন বোঝে না, 4 প্রশ্ন না বুঝলে 31 দফা বুঝলো কী হবে? এই যে দুটি প্রশ্নের আপনি বিশ্লেষণ কীভাবে করবেন? জি, এই প্রশ্নের আগে আমার সহ আলোচক আলাউদ্দিন মোহাম্মদ অত্যন্ত গুরুত্বপূর্ণ 2-3টি কথা বলেছেন, যেগুলো আসলে একটু আলোচনার দাবি রাখে। উনি যথেষ্ট যৌক্তিক বলেছেন যে আসলে সংসদে বিরোধী দল এর দায়িত্ব হচ্ছে সরকারকে চাপে রাখা, জবাবদিহিতা নিশ্চিত করা, এবং এর একেবারে টু দি পয়েন্টে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে বিরোধী দল দায়িত্ব পালন করলে বিরোধী দলও ব্যর্থ হয়। যেমন সরকারের শাসন এবং উন্নয়ন, এই জায়গাগুলোতে যদি সরকার পথ হারায় বা নিজের মতো করে চলতে চায়, গণতান্ত্রিক রীতিনীতির বাইরে চলে যায়, তখন তাদেরকে চাপে রাখাই হচ্ছে বিরোধী দলের কাজ। এক্ষেত্রে কিন্তু বিরোধী দলকে ছায়া সরকারও বলা হয় অনেক ক্ষেত্রে, আপনি এটা দেখেছেন। এবং উন্নত বিশ্বের শাসন কাঠামোতে এটি হচ্ছে মূল পদ্ধতি। কিন্তু বর্তমান যে বিরোধী দল, এটি আসলে তো তারা কি করে বিরোধিতা করতে হয় তাই তো জানে না। তারা তো আসলে বিরোধী দল কখনোই বিরোধী দল হওয়ার মানসিকতাই পোষণ করেনি, বা বিরোধী দল হওয়ার অভিজ্ঞতা তাদের নেই। যেই কারণে এই অনভিজ্ঞতা, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে তারা আসলে কখন কি বলতে হয়। জামায়াত দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করেছে, ক্ষমতার লেজ ছিল, তারা কখনো বলা হতো জামায়াতের ভর করে বিএনপি ক্ষমতায় গেছে, ভর করে এইসব কথা হতো বলা হয়। মানুষ জুতার উপরে ভর করে হাঁটে, তাই বলে জুতা প্রধান হয় না। জুতা যদি না পায়ে জুতা না থাকে, পা মানে জুতা ছাড়াও মানুষ হাঁটতে পারে, কিন্তু জুতার উপরে ভর করে হাঁটে বলে মানে জুতা মহামূল্যবান হয়ে যাবে না মানুষের কাছে, এটিও ইম্পর্টেন্ট। মানে আপনি জামাতকে জুতা বলছেন? আমি সেটি বলছি না, আমি বলছি যে ভর করার প্রশ্নে আমি এটি বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। দেখুন, এরা সবসময় ক্ষমতার লেজ হয়েছে, হঠাৎ করে আনফর্চুনেটলি তার মাথা হয়ে গেছে। এখন লেজ আর মাথা
এক জায়গায় হলে কিন্তু লেজে গোবরে হয়ে যায়। তো বিরোধী দল এখন মানে লেজে গোবরে অবস্থা। আর এনসিপি হচ্ছে কি, এনসিপি কিন্তু তারা রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, তারা আন্দোলনের মধ্য থেকে বেড়ে ওঠা একটি রাজনৈতিক দল বা আন্দোলনের মধ্য থেকে জন্ম নেয়া, তারা কিন্তু রাজনীতির ভিতর থেকে বেড়ে ওঠা কোনো রাজনৈতিক শক্তি না বা রাজনৈতিক দল না। তারা কিন্তু সব একেবারে ফ্রেশার। যেমন আলাউদ্দিন মোহাম্মদ অত্যন্ত মার্জিত স্বভাবের এবং খুব জানাশোনা একজন মানুষ, কিন্তু তিনি কিন্তু রাজপথের রাজনীতিক ছিলেন না, তিনি কিন্তু রাজনীতি করতেন। ওনার নেতারা ছিলেন তো, ওনার নেতারাও ছিলেন না। না ওই যে 18 কোটা আন্দোলনে ছিল তো। এটি একটি মুভমেন্ট, এটি কোনো পলিটিক্যাল পাওয়ার না, এটি একটি মুভমেন্ট, এটি দাবি দেওয়ার আদায়ের একটি মুভমেন্ট। শুনুন, দাবি দেওয়া আদায়ের মুভমেন্ট আর রাজনৈতিক দল এক না তো। হ্যাঁ, তাহলে তো গার্মেন্টস কর্মীরা যে ঈদের আগে আগে বেতন বোনাসের দাবিতে রাজপথ দখল করে ফেলে, বসে পড়ে, তাও কি রাজনৈতিক শক্তি বলবেন? তারাও তো রাজনৈতিক দল হবে। এনসিপি হচ্ছে কি আসলে সংবিধানকে মনে করে কলাপাতা। 5 আগস্ট 2024 শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনি বললেন কি যে একেবারে একটি পার্লামেন্ট বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়নি, পার্লামেন্টটি পালিয়ে গেছে। যখন একটি পার্লামেন্ট পালিয়ে যায় তখন কোনো রাষ্ট্র শূন্য থাকতে পারে না, তখন কিন্তু কিছু না কিছু তো থাকে। ওই ধ্বংসস্তূপের উপরে ভর করে কিন্তু রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে হয়। তখন কিন্তু ওই একটি ফেলে যাওয়া কনস্টিটিউশন ছিল, ওই জায়গায় একটু 106 ছিল। তার সেই আলোকে ওই সময়ের রাষ্ট্রপতি উচ্চ আদালতের পরামর্শ নিয়ে যে সরকারটি গঠন করলেন, আপনারা সেই সরকারে কেন গেলেন? সেই সরকারকে সম্মতি কেন দিলেন? তখন তো তুমুল ক্ষমতা ছিল আপনাদের হাতে। তার মানে আসলে হয়েছে কি, চেয়েছিল চাকরি, পেয়ে গেছে রাষ্ট্র, খেয়েই হারিয়েছে, ক্ষমতার মোহে খেয়েই হারিয়েছে। আমি মনে হয় টু দ্য পয়েন্টে আসি। আর আরেকটি জিনিস আমি আরেকটি বলবো, সেটি হচ্ছে গণভোটের আদেশকে অবৈধ দাবি করেছে বিএনপি। আসলে বিএনপি না, সব মানুষই অবৈধ দাবি করবে এটি। কারণ গণভোট আয়োজন করতে হলেই আরও একটি গণভোটের আয়োজন করতে হয়, পার্লামেন্টের অনুমোদন নিতে হয়। পার্লামেন্ট পারমিট না করলে কোনো গণভোট হতে পারে না। এর জন্য পার্লামেন্ট, বিরোধী দলের পক্ষ থেকে একটা অভিযোগ বারবার করে, গণভোট যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় গণভোট, আরে ভাই, ওটি না দিলে নির্বাচনই দিত না, ওটি না দিলে নির্বাচনই দিত না। কারণ তারা এই জামাত এনসিপি মিলেই তো তখন সরকারে ছিল। আপনি দেখেননি প্রফেসর ইউনূস জাতিসংঘে বলেছে, এই ডানে বামে যারা দাঁড়ানো এই শিক্ষার্থীরাই আমার নিয়োগকর্তা। তার মানে তারা ছিল ত্রাতা, তখন এই রাষ্ট্রের ত্রাতা ছিল। আপনি দেখেননি তখন কি পরিমাণ মব হয়েছে, কথায় কথায়। শাপলা প্রতীক কিভাবে পেয়েছে এনসিপি, আপনার মনে আছে না? আমি মব বলতে হচ্ছে না, কোনটা এখন তো মব হচ্ছে না। তাহলে মবের সংজ্ঞা নির্ধারণ করতে হবে। মব এখন কিভাবে মব হচ্ছে বলেন? এখন কোনটা? আমি একটু তথ্য দিই, মবের কি বলেন? আমি যদি বলি, মব মানে হচ্ছে জনমত সৃষ্টি করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মতো করে আইন প্রয়োগ করা। তাহলে পটুয়াখালীতে যে আওয়ামী লীগের ঘর বা একেবারে বুলডোজার দিয়ে ভেঙে দিল, এটা কি বলবেন? সেটি অবশ্যই অপরাধ, এটি আমি অবশ্যই বিচার দাবি করছি। এভাবে কোনো নাগরিককে হয়রানি করার মানে সমর্থন আমি করছি না, আমি সেটি সমর্থন করছি না। কিন্তু মানে এটাকে মব তো বলতে পারবো নাকি? এটি অবশ্যই এক ধরনের মব। এগুলো সব ধরনের মব বন্ধ হওয়া উচিত। জিরো হয়নি মব নিয়ন্ত্রণে এসেছে, কমেছে, কিন্তু জিরো হয়নি, আছে এখনো। প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক হয়েছে কিনা? অবশ্যই প্রতিষ্ঠানগুলো অনেকটাই গণতান্ত্রিক হয়েছে। আপনি 17 বছরের জঞ্জাল 17 ঘন্টায় বা 17 মাসে তো আর দূর করতে পারবেন না। হ্যাঁ, ময়লা কেটে গেলেও কিছু দুর্গন্ধ থেকে যাবে। আমরা কি আওয়ামী হেজিমনি মুক্ত এখনো শাসন কাঠামো তৈরি করতে পেরেছি? আপনি সচিবালয়ে যান বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যান, আমরা তো পারি নাই। ধরে নিলাম বিএনপি 5 মাসে কেন পারলো না, এটা একটা শক্ত প্রশ্ন। 5 মাসে কেন পারলো না? 18 মাসে আপনারা কেন মিলে পারলেন না? 18 মাসেও তো আপনারা পারবার চেষ্টা করেননি। 18 মাসে তো আপনাদের সম্পদ ফুলে ফেপে উঠেছে, আপনাদের বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনারাই তো বলেছিলেন ঘুষ চাইলে ঘুষি দেন, উল্টো তো আপনাদেরকে পাবলিক ঘুষি দিয়ে এখন 7 সিটে ব্র্যাকেট বন্দি করে ফেলেছে। আমি কি প্রশ্ন আসবো, আমার কাছে সময় কম। আর অভ্যুত্থান হয়েছে শাসনতন্ত্র পরিবর্তন করার জন্য, কিন্তু সেই বিএনপি অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে। অভ্যুত্থানের ফসল তো এনসিপি খেয়ে ফেলেছে, অভ্যুত্থানের ফসল এনসিপি খেয়ে ফেলেছে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এনসিপি ধ্বংস করেছে। আপনারা কেন সরকারে গেলেন? কেন ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? কেন রাজনৈতিক দল গঠন করলেন? আপনারা এই অভ্যুত্থানের ফসল খেয়ে ফেলেছেন, নষ্ট করেছেন, চেতনার সাথে প্রতারণা করেছেন। সুতরাং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, একজন নাগরিক হিসেবে আমার আকাঙ্ক্ষা ছিল আমি ভোট দিতে পারবো, আমি আমার সরকার নির্ধারণ করব এবং আমি
রাতে নিশ্চিন্তে ঘুমাবো, আমার সম্পদ লুট হবে না, আমার সম্পদ বিদেশে পাচার হবে না, এটিই ছিল আকাঙ্ক্ষা। জুলাইয়ের গণভোট হবে এরকম কোনো আকাঙ্ক্ষা ছিল না। সংবিধান সংশোধন আগে বিএনপিকে সংশোধন হতে বলেছেন, যারা সংশোধন হতে বলেছে তারা আসলে রাজনৈতিক দল কিনা এটি আসলে প্রমাণ করুক। আচ্ছা, তারা দল তারা তো রাজনৈতিক দলই না। শুনুন, তাহলে হয়তো আর সংসদে আসন কারা পাচ্ছে এটা। সংসদে আসন, শুনেন, শূন্য জায়গা কখনো শূন্য থাকে না, ময়লা দিয়ে হলেও পূর্ণ হয়ে যায়, ঠিক আছে? এটা কি জামাতকে আপনি রাজনৈতিক দল মনে করেন? শোনেন, রাজনৈতিক দল জামাতকে প্রতিষ্ঠা তো করছে না 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 বিএনপি। ভাই, বিএনপির যারা প্রতিষ্ঠা করেছে এজন্য বিএনপির তার খেসারত দিতে হয়েছে, বিএনপির তার খেসারত দিতে হয়েছে। জনগণ তার জবাব তো নিয়েছে। সুতরাং আপনি এই মুহূর্তে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জায়গাটি সেটি হচ্ছে যে অভ্যুত্থান শাসনতন্ত্র পরিবর্তনের জন্য নাকি করেছে। কে বলেছে? আলাউদ্দিন মোহাম্মদরা এখন বানিয়ে বললে হবে নাকি? আমরা তো বাংলাদেশে ছিলাম, এমন তো না যে আমরা অন্য কোথাও ছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের ডেট ওয়াইজ আমি আপনাকে বলে দিতে পারি কোন দিনে কোন কোন আকাঙ্ক্ষা ছিল। 9 দফা থেকে 1 দফা পর্যন্ত এগুলো আমি একজন মাঠের রিপোর্টার, আমার হাতে এসেছে, আমিও পাবলিশ করেছি। হ্যাঁ, সুতরাং এই কোনো দফাই গণভোট ছিল না, কোনো দফাই কোনো জুলাই সনদের এই যে এখন যে যত রফা দফার কথা বলা হয় এর কোনো লেশমাত্র ছিল না। সেখানে ছিল কি যে অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেই হত্যার মীমাংসা করতে হবে, দায় স্বীকার করে বিচার নিশ্চিত করতে হবে, লুণ্ঠিত সম্পদ ফেরত আনতে হবে এবং সে এই যে ফ্যাসিস্ট শাসককে পদত্যাগ করতে হবে, এবং এরকম 9টা দফা ছিল। এ জায়গায় গণভোট হবে, তাইলে ওই উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলো হচ্ছে রাজনৈতিক দলের আপনাদের নির্বাচনী ইশতেহার, আপনারা দাবি দাওয়া দিয়ে চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ, এগুলো জুলাই 5 আগস্ট 2024-এর 1 ঘন্টা আগে এগুলো কখনোই আকাঙ্ক্ষা। পরে আসবো, একটু যেতে চাই আলাউদ্দিন। উনি বলছিলেন যে জুলাই চেতনা, স্বরাষ্ট্রমন্ত্রীও গতকালকে বলেছেন জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন একটা নতুন দল জুলাইয়ের কথা বলে 47-এ যেতে চাই, সংসদে বলেছিলাম 47-এ আপনারা ছিলেন না, তারা হীন স্বার্থে 47 গ্রহণ করে 71-কে বর্জন করে আবার 24-কে গ্রহণ করে। জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনার সভায় তিনি এই কথা বলেছেন। আপনি কি বলবেন যে আসলে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের আকাঙ্ক্ষা আপনারা এখন যেটা চাচ্ছেন সেটা ছিল না, তার অভিযোগ? প্রথমত আপনার 71-24 এটাকে মুখোমুখি দাঁড় করানোর যে রাজনীতির কথা বলা হয়, তো এনসিপি কখনোই এই ধরনের আপনার বক্তব্য বয়ান নির্মাণ আগেও করে না, এখনও করে না। আরেকটা বিষয় হলো যে 47 থেকে 24-এ জাম করা 71 দল, এটা একটা কুতর্ক, এবং এই কুতর্কে বিএনপি জয়েন করেছে সম্প্রতি। এটা মূলত প্রথম এই কুতর্কের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছিল 71-এর একমাত্র হিস্সাদার। তো আওয়ামী লীগ মনে করতো যে আমি না থাকলে 71 থাকবে না। তো আওয়ামী লীগকে যখন হটানো হয়েছে তখন আবু সাইদ খানদেরও কিন্তু আওয়ামী লীগের যত আপনার যুক্তি আওয়ামী লীগের পক্ষে গেলে আওয়ামী লীগ তো আবু সাইদকে ওন করবে না, হ্যাঁ হয়তো বা মাঝে মধ্যে একটু অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু এভাবে তো ওন করবে না, কারণ আওয়ামী লীগ তো মনে করে যে তাকে যারা হটিয়েছে তারা সবাই 71 বিরোধী। এখন আপনি ঘরে ঢুকে নিজেরা আবার ডিমার্কেশন করছেন যে তুমি একটু বেশি বিরোধী, আমি একটু কম বিরোধী। হ্যাঁ, তো আমরা একসাথে ছিলাম, এখন তুমি ওই লেনে চলে যাও, আমি এই লেনে হাঁটি। কিন্তু আওয়ামী লীগের চোখে কিন্তু আবু সাইদ খান আলাউদ্দিন মোহাম্মদ একই। তোমরা একসাথে এখানে টকশো করছো, আলাপ আলোচনা করছো, ওর পক্ষে কিছু গেলে সে হাততালি দিবে, আর যখন ওর কথা যখন ওই মাথা ঝিমাবে অস্তিত্বের সংকটে কি করলাম, তখন মনে হবে যে এই তো এই দুই হালা মিলেই তো আমার এখান থেকে উৎখাত করছে, এরা মিলে তো ষড়যন্ত্রটা করছে। তো আমি আবু সাইদ খান নির্যাতিত সাংবাদিক, আমি অনুরোধ করব আমরা আত্মপ্রবঞ্চনা যাতে না করি। আমরা মানলাম যে জুলাইয়ের কিছু ছিল না, বাট আমি একটা তথ্য বলতেই হবে। 3 আগস্টে জাতীয় শহীদ মিনারে নাহিদ ইসলাম যখন 1 দফার ঘোষণা করেন, সুস্পষ্টভাবে আপনারা দেখেন, ভিডিও এভিডেন্স আছে, তিনি বলেছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। এটা 1 দফায়, এইটাই 1 দফা ধরেন। এখন আপনি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটা চাওয়াটা কি অন্যায়? কারণ বিলুপ যখন চাইবেন তখন আপনি একাডেমিক্যালি ভাগ করবেন যে বিলুপে কি কি কারণে ফ্যাসিবাদ জন্ম হয়, এটা বিলুপ করবো, এটা করব, আপনি ফ্র্যাগমেন্ট করবেন না। তো সেটাই তো গণভোট বলেন। আমরা তো বলছি নতুন সংবিধান লাগবে, আমরা তো আমাদের নাগরিক কমিটির 8ম দাবি ছিল আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করব, কারণ 1970 সালে নির্বাচনে নির্বাচিত যারা আপনার পাকিস্তানের
সংবিধান লেখার জন্য যারা নির্বাচিত হয়েছিল, ৭১ মুক্তিযুদ্ধের পর তারা এসে বাংলাদেশ সংবিধান লিখেছে। তার মানে আওয়ামী লীগের বাইরে যারা যারা মুক্তিযুদ্ধ করেছে, আওয়ামী লীগ তো ৭২ সংবিধান লেখার সময় তাদেরকে সাথে নেয় নাই। এটা তো একটা ঐতিহাসিক ভুল, এবং সেই ভুল থেকে আমরা আজকে এখন পর্যন্ত সমাধান আসতে পারি না। আমরা ভেবেছিলাম যে ২৪-এর পরে অন্তত সে ঐতিহাসিক যে ভুল, এই জায়গা থেকে আমরা সরে আসতে পারবো। আমরা এখনো মনে করি, এনসিপি এখনো মনে করে, নতুন রাজনৈতিক চুক্তি, নতুন সংবিধান ছাড়া আমাদের যে চলমান শাসনতান্ত্রিক সংকট, এটা নিরসন সম্ভব না। কারণ আমরা কেন গণভোটে আসতে হলো? বিএনপির দাবিতে আসতে হলো। বিএনপি তখন দেখিয়েছে যে আমরা তো ৩১ দফা দিয়েছি, প্রথম দফায় কি আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করব। সংস্কার এবং সংশোধন কাছাকাছি উচ্চারণ হয় বলে আমাদের জনগণকে বিভ্রান্ত করা সহজ। আমরা তো সংশোধন কমিটি তো আসতেছে না ভাই। সংশোধন এবং সংস্কার তো রাতারাতি আপনার অনেক তফাৎ। সংশোধন হলো অ্যামেন্ডমেন্ট, আপনি এই লাইনের একটা ক্রস দিলেন এখানে এখন, আর সংস্কার হলো পুরো আপনি পৃষ্ঠ ছুড়ে দিলেন যে এটা আমি মানেন, তুমি এটাকে রিশাফল করে নিয়ে আসো, কাঠামোগতভাবে পরিবর্তন করে নিয়ে আসো। বিএনপি কি নিজের ৩১ দফার সাথে নিজে বেইমানি করে নাই? করছে তো। বিএনপি নিজের ৩১ দফার প্রথম দফা মানছে না। এখন বলবে আমি গণতন্ত্র মঞ্চের সাথে ছিলাম, জনগণের আস্থার জন্য, চাপের জন্য। এটাই তো প্রতারণা। শুনতে খারাপ লাগে, আমি বলতে চাই না। এখন আমরাও চাই বিএনপি সাকসেসফুল হোক। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য এই মুহূর্তে এই যে রাজনৈতিক দলগুলো যারা এখানে রাজনীতি করছে, তারা জনগণের ভাষাকে রাজনৈতিক রূপদানের মাধ্যমে রাষ্ট্রটাকে একটা জায়গায় নিয়ে যাক, সবাই প্রত্যাশা করে। এটা বাংলাদেশের দেশে এবং বাইরে সবারই একটাই চাওয়া, যে বাংলাদেশ আসলে আগের ধারা যাতে না যায়। সেই জায়গা থেকে বিএনপি সংস্কারের বিপক্ষে কেন বলছেন? সংস্কার করলে বিএনপির লাভ বা ক্ষতি কোনটা? প্রথমত বিএনপির নিজের যে সংকট আছে দল হিসেবে, আমার নেতা সঠিকভাবে বলেছে, গণঅভ্যুত্থানের পর অনেক জায়গায় সংস্কারের দাবি আসছে। রাজনৈতিক দলের আভ্যন্তরে যে গণতন্ত্র, সেই দাবিটা আসলে করা যায় নাই। মানে এখন আমি দাবি করলে আপনার গায়ে নেবেন যে আমার দলের ভিতরে সংস্কারটা আমার বিষয়ে। কিন্তু ব্যাপারটা তো আসলে এরকম না। আপনি যখন আপনি জনগণ যখন আপনি দলকে ভোট দিল, তখন তো আপনি রাষ্ট্রের সবগুলো জায়গায় আপনি পরিচালনা করবেন। সো দল যদি আপনার অগণতান্ত্রিকভাবে পরিচালিত হয়, আপনি কি রাষ্ট্র গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া সম্ভব? তো দলের ভিতরে যে গণতান্ত্রিক যে আপনার মূল্যবোধ, গণতান্ত্রিকভাবে যে দলের নেতৃত্ব নির্বাচন, সেই জায়গায় যদি ঠিক না হয়, তাহলে যদি আপনি রাষ্ট্রকে গণতান্ত্রিক করে ফেলেন, আপনি ক্ষমতার ভারসাম্য নিয়ে আসেন, এমন আপনি আসলে এমন কি ব্যক্তি পাবেন যে আপনি প্রধানমন্ত্রী, কিন্তু আপনি দলের যেই প্রধান আপনি থাকতে পারবেন না। তো আপনি তো মনে হচ্ছে দল তো আমার হাতের বাইরে চলে যাচ্ছে। তার মানে হলো যে দল তো এখানে ব্যক্তিগত সম্পত্তি, পারিবারিক সম্পত্তি। দল তো আসলে গণতান্ত্রিক না, দল তো জনগণের দল হয়ে উঠতে পারে নাই। এইটাই সংকট। আমি বিএনপিকে কখনো এইভাবে বলি নাই, বাট আমি বলবো যে বিএনপি নিজের সংকট না। আপনি ব্যক্তি তারেক রহমান, মানে বিএনপি গণতান্ত্রিক দল না এরকম বলতে যাচ্ছে না, বিএনপির ভেতরে গণতান্ত্রিক নাই কোনটা? বিএনপির ভেতরে আপনি গণতান্ত্রিক দল বলতে কি? বিএনপির মধ্যে গণতন্ত্র নাই, দলের কাউন্সিল হয়, কাউন্সিলে আপনার ভোটাররা ওন করে যে আমি দলটার মালিক, আমি ভোট দিলে তোমার কিন্তু ফালাই দিতে পারবো, সম্ভব বিএনপির ভিতরে সেই সংস্কৃতির নাই। এটার জন্য আমি বিএনপিকে এই মুহূর্তে আমি কিছু বলছি না। বাট আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন সংস্কার করবে না, ভাই রাষ্ট্র সংস্কার হয়ে গেছে, কিন্তু আমি দলটা সংস্কার করব না, আমি কি সেই রাষ্ট্র চাইবো? কারণ আমি তো রাষ্ট্র যদি অ্যাকচুয়ালি গণতান্ত্রিক হয় যায়, মানে রাষ্ট্র সংস্কার হলে দল সংস্কার করতে হবে, সেই ভয়ে করছে না। সেটাই তো ভয় ধরেন। আচ্ছা আপনি একটা উদাহরণ দেই আপনার, যেমন আমাদের জুলাই সনদে একটা দফা আছে যে দলের প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবে না। তার মানে হলো যে আপনি যদি সরকার প্রধান হন, দলের প্রধানের পর তার একজনকে ছেড়ে দিতে হবে। এখন আমাদের দল তো ব্যক্তিগত সম্পত্তি। আমি যদি আমার চোখের সামনে আমার সিগনেটরির বাইরে দল যাক, এটা কি চায়? এটা চায় না ধরেন। এখন আমরা এই যে সংকট, এই সংকটটা অ্যাড্রেস করতে হবে। আমাকে নতুন প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, আপনি বলছিলেন যে এনসিপিটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা দাবি বারবার করছে, কিন্তু এনসিপি কি এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আছে নাকি সে পুরনো বন্দোবস্ততে আছে? না, প্রথমত আপনার সেটেলমেন্ট। বন্দোবস্ত বলতে আপনি কি বুঝাচ্ছেন? বন্দোবস্ত হলো যে ব্যবস্থার চেয়ে বড় কিছু, যেমন আমরা যদি বলি চিরস্থায়ী বন্দোবস্ত, যে পার্মানেন্ট সেটেলমেন্ট, নতুন রাজনৈতিক বন্দোবস্তটা নতুন। এটাই আমাদের, যেমন আপনি পার্মানেন্ট সেটেলমেন্টের আগে ছিল আমাদের রায়তদারি প্রথা, পার্মানেন্ট সেটেলমেন্ট পরে হচ্ছে জমিদারি প্রথা, যে আপনি একটা জায়গায় আপনি জমির মালিক, আপনি চিরস্থায়ী মালিক, আপনি সূর্যাস্ত আইনের আগে মাধ্যমে ঠিকমতো কর দিবেন, আপনি এটার মধ্যে আপনার থাকবেন। তো সেটেলমেন্ট জিনিসটা বুঝতে হবে। আমরা যখন বলছি বন্দোবস্ত, বন্দোবস্ত মানে আগের যে আপনার
মিথস্ক্রিয়াগুলো ছিল, বিভিন্ন গোষ্ঠীগুলো মিলে যে একটা মাফিয়াতন্ত্র কায়েম করে, সেই জায়গায় রাষ্ট্র থাকবে না। তো সেই জায়গায় তো আমরা অনেকটাই উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। এবং এই সুবাদে আমি একটা উত্তর দিয়ে দিই সাইদ ভাইকে, সেক্ষেত্রে তো আপনারা পারেন নাই। ওনারা বলছেন যে আগে যে পুরনো রাজনীতি বন্দোবস্ত জামাতের সাথে আপনারা, বা জামাত আপনাদের উপর ভর করেছে, বা কেউ কেউ বলে আপনারা জামাতের উপর ভর করেছেন। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তি না, না আপনি জামাত ওইভাবে ঘোষণা দিয়ে নামেনি, ঘোষণা দেন নামেনি। না না, বিএনপি মহাসচিব ঘোষণা দিয়েছে, সেই জায়গায় না যায়। এটা যদি না দল হিসেবে বিএনপি ঘোষণা দিয়ে দেখেন, আমি জামাতের 100টা সমালোচনা করব, কিন্তু জামাতের যেই জায়গায় তার ভূমিকা আছে, আমি যদি সেই ভূমিকাটাও যদি আমি অস্বীকার করি, তাহলে কিন্তু আমার 100 সমালোচনা নাই হয়ে যায়। কারণ আমাদের ফান্ডামেন্টাল জায়গায় থাকতে হবে যে 5 আগস্টের আগে করতে হবে। 5 আগস্টের আগে কে জামাত করে এটাই তো জানতো না এটা কিন্তু আলাউদ্দিন ভাই। সাইদ ভাই, তর্কের খাতিরে আপনি তর্ক করেন না। তর্কের খাতিরে জামাত, বিএনপি, এনসিপি, জামাত এমন একটি রাজনৈতিক দল, সবগুলো রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের শক্তি। আগে আপনি বাংলাদেশের মানচিত্রের মধ্যে কোনো জামাত খুঁজে পেয়েছেন? দেখেন, আপনি তো ছিল না, দেখেন একটা ছিল না তো, আমাদের তারা স্বীকারই করতো না। সুতরাং আপনি, আমার কথা হচ্ছে যে আমি একটু সরি ইন্টারাপ্ট করতে পারি, উনি বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে গিয়ে ওনারা আসলে 1941 সালের মওদুদিবাদী যে বন্দোবস্ত আছে না, ওই বস্তাবন্দি হয়ে গেছেন, যেই কারণে ওনাদের এখনো সম্ভাবনা আছে। আমি এবং বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতাও আছে, কারণ ফ্যাসিস্ট চলে গেছে। সাইদ ভাই, আমি এই জায়গাটিতে আপনাকে থামিয়ে দেই অল্প সময়ের জন্য। আপনি যখন মনে করবেন যে কারো ভালো চাচ্ছেন, তখন এটা একটা টেকনিক্যালি, এটা প্যাডাগজিতে এটাই বলে তাকে অ্যাপ্রিশিয়েট করতে হয়। আপনি আমার সামনে বসে আপনি দলটা বলছেন আমরা ওদেরকে চাই, কিন্তু ওরা তো নাই হয়ে গেছে, এটা কিন্তু উচিত না। উচিত না কেন? আপনি ব্যক্তির এজেন্সিকে অস্বীকার করছেন। এনসিপির যদি 10 জন সমর্থক থাকে, 7টা এমপির কথা বলেন না, আমরা তো জিরো, আমাদের এমপি হওয়ার দরকার ছিল না আমাদের দলে। তারপরও যেহেতু আপনার সমঝোতা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং বাংলাদেশের যে বর্তমান সিভিল সোসাইটির স্ট্রাকচার, সিভিল সোসাইটি হয়ে অথবা প্রেশার গ্রুপ হয়ে এখানে বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, প্রেশার দেওয়া কোনোভাবে সম্ভব না। এটা আজকে টের পাচ্ছেন আপনারা। মিনিমাম সংসদে গিয়েছে বলে কিছু কথা বলছে, জনগণ একটা আশার আলো পাচ্ছে যে এই শক্তিরা যদি, অথবা এই শক্তির চাপে যদি বিএনপি আর একটু সংযত থাকে, তাহলে কিন্তু আমাদের একটা বড় পরিবর্তন হয়। মূল জায়গাটা হলো না আপনাদের এই দৃষ্টিভঙ্গি, না প্রত্যাশা ঠিক আছে, কিন্তু এই দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তির প্রতি রেসপেক্টটা রাখবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ এই যে জামাতের কথা বললেন, আপনি যখন জামাতকে বাদ দিবেন, তখন জামাত এক সময় মনে করবে যে আপনি বিএনপিকে বাদ দেওয়ার মৌকা খুঁজবে। আপনি কেন এই মৌকাটা দিবেন? আপনারা সবাই মিলে গণ অভ্যুত্থান করেছি, আমরা এই পয়েন্টে আসি না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই মিলে দাঁড়িয়েছি, এই পয়েন্টে আসি না। এই পয়েন্টে আসলে তো আপনার কোনো বড় লস হয়ে যাচ্ছে না। আপনার যে টেনুর আপনি পাবেন। জনগণ চাইলে আপনি আবার নির্বাচিত হওয়ার জন্য জনগণের কাছে গেলে, জনগণ যদি দেখে আপনি সার্ভিস ডেলিভারি দিয়েছেন, আবার আপনি রাষ্ট্র ক্ষমতা আসবেন। কিন্তু একটা যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার আছে, ফেব্রিক আছে গণতন্ত্রের রাষ্ট্রের, সেটা আমরা কেন ভাঙবো? তখন কিন্তু পুরোপন্থীরা আমাদের এই ধরনের বক্তব্যের মাধ্যমে, এই ধরনের আপনার এলিমিনেশনের মাধ্যমে কিন্তু এখনো মূলত আমরা পরাজিত শক্তিকে স্পেস দেই, সেই স্পেসটা তো আমাদের উচিত না। জি, অসংখ্য ধন্যবাদ সাইদ খান। উনি সংস্কারের কথা বলেছেন যে রাষ্ট্র সংস্কার হলে দলের মধ্যে সংস্কার হবে, করতে হবে, সেই ভয়ে বিএনপি সংস্কার করছে না, উনি একটা অভিযোগ তুলেছেন। আর একটা এটার উত্তর ছোট্ট করে যদি দেন। দ্বিতীয় প্রশ্ন আমি যাবো, আমার কাছে সময় যদিও নেই, কিন্তু একদম ছোট্ট করেই বলি, এ ধরনের কোনো ভয়ভীতি বিএনপির মতো গণতান্ত্রিক রাজনৈতিক দল পায় বলে মনে হয় না। তারা দীর্ঘ 17 বছর রাজনৈতিকভাবে কতটা দুঃসময় পাড়ি দিয়ে এসেছে বিএনপি, সেটি আলাউদ্দিন মোহাম্মদ নিশ্চয়ই দেখেছেন যে আসলে দলের কাউন্সিল করবার মতো মিনিমাম কোনো পরিবেশ ছিল না। দেখে তারপরে 2013 সালে কিন্তু একটা কাউন্সিল বিএনপি করেছে। আর এবং সর্বশেষ যে কমিটি, সেটিও কিন্তু কাউন্সিলের মাধ্যমেই হয়েছে, এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একেবারে দলের ডেলিগেটরা ভোট দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এনসিপি গঠনের পর এ পর্যন্ত কয় দফা ভেঙেছে? তাদের মধ্যে কতটা গণতন্ত্র আছে? এটাই কি নতুন বন্দোবস্ত? গণতন্ত্র আছে বলে ভাঙছে না, কতবার ভেঙেছে, জন্মের আগে কতবার মিসক্যারেজ হয়েছে এনসিপি। হ্যাঁ, এটিও তো খেয়াল রাখতে হবে। সুতরাং আমি প্রত্যাশা করি এখন আমি এনসিপির ব্যাপারে আমার একটা ইমোশন আছে, মিনিমাম ইমোশন আছে। আমি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে বললাম যে আমি চাই এনসিপি একটি রাজনৈতিক শক্তি হোক, প্রাতিষ্ঠানিক রাজনৈতিক শক্তি হোক, কারোর লেজ না হয়ে। কারণ কি দেখুন, এখন বিএনপি এবং জামাত বা সরকার এবং অপোজিশন কি অবস্থা আছে জানেন? এটি হচ্ছে যে আরামবাগ আর আর্জেন্টিনা ফুটবল খেলে যে অবস্থা হবে না, সেই অবস্থায় আছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামাত হচ্ছে একটি রেজিমেন্টেড পলিটিক্যাল এনজিও। এরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না,
এরা গণমুখী রাজনৈতিক দলই না। সুতরাং এখানে গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিপক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আবির্ভূত হওয়া একটা শক্তি অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় বেশি নেই। আমি বিশ্বাস করি এই এনসিপি এখনো মনে করেন তারা অবশ্যই তাদের বুঝতে পারবে এবং এনসিপি অবশ্যই রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। আমি বিশ্বাস রাখি, আশা রাখি এবং আমি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে ছোট্ট একটা প্রশ্ন, আজকে সরকারের সমালোচনা করলেই কেউ গুম হবেন এমন পরিস্থিতি আর নেই। জুলাই বাক স্বাধীনতা নিশ্চিত করেছে এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সকালে রাজধানীর IUBT ক্যাম্পাসে তারুণের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কিন্তু আমরা দেখলাম বাক স্বাধীনতার কারণে একটা টেলিভিশনের ডিজিটাল বন্ধ হয়ে যায়, তারপরে যদি বলি সাইবার হামলার অভিযোগ ওঠে, যদি বলি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর এটা একটা ঘটনা ঘটে। তাহলে আমি বুঝতে পেরেছি প্রশ্ন। দেখুন, বাক স্বাধীনতা একটি বিষয়, আর একজন প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রচারের কারণে আপনি যেটি বললেন সেটি স্বাধীনতা হরণ করে না, ওটি রাষ্ট্র করেনি। ওই টেলিভিশন কর্তৃপক্ষই কিন্তু লিখিত স্টেটমেন্ট দিয়েছে যে সাইবার হামলার মুখে পড়েছে। সাইবার হামলা কিন্তু সরকার করেনি, সরকার করেনি। মীর শাহ আলমকে রিপোর্ট করার কারণে মীর শাহ আলমকে এখন মনে করেন আপনাকে প্রচন্ড রকমের আপনার দর্শকরা ভালোবাসে, আপনাকে নিয়ে ধরুন আমি একটি কুৎসা রটিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকারের অংশ না, এটি সরকার অ্যাকশন নিয়েছে। এটি এই সাইবার হামলার কি সরকার করেছে? সরকার করেছে আমি বলি। কোন ব্যক্তির বিষয় সরকারের উপর আমরা চাপিয়ে দেই? সরকারের অংশ তো, যখন তাকে বলা হয় মীর শাহ আলম স্থানীয় আপনি শুনুন, সরকার তাকে জবাবদিহিতার আওতায় আনছে কিনা সেটি প্রশ্ন হওয়া উচিত। অবশ্যই আমি বিশ্বাস করি মীর শাহ আলমের বিষয়ে যেই সব সংবাদ এসেছে সেগুলো সরকার অবশ্যই তদন্ত করছে। আর একটি জিনিস কি, আমাদের দেশের একটি মানে রাজনীতিকদের সমালোচনা করবার একটি কমন জায়গা হচ্ছে একজন রাজনীতিবিদ ব্যবসায়ী হবেন কেন? আরে ভাই, উনি কি ভিক্ষা করে খাবেন? রাজনীতিবিদরাও তো খেতে হয়, বাঁচতে হয়। তারা যদি মনে করেন এমপি হওয়ার আগে এই মীর শাহ আলম একজন ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসায়িক জিনিসগুলো ট্রান্সফার করে দিতে কিছুটা সময় লাগতেও পারে, বা এটি বাংলাদেশের আইনি প্রক্রিয়াগুলো তো এত সহজ এখনো হয়নি যে এক ক্লিকে সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তিনি কিন্তু অনেকগুলো জিনিস পরিবর্তন করে দিয়েছেন, হয়তো কিছু কিছু জায়গা এখনো থেকে যেতে পারে, আমি ওনার পক্ষে সাবাই যাচ্ছি না। কিন্তু একটা জিনিস কি, 5 মাসের একটি সরকারকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য ওই যে গণমাধ্যমটির কথা বলেছেন, ওই গণমাধ্যমের যে প্রতিবেদক এই প্রতিবেদনটি করেছে তিনিও কিন্তু বেগম খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন, পিটিসি দিয়েছেন, পিটিসি দেয়া রিপোর্টার বেগম জিয়াকে, তিনিই কিন্তু ওই রিপোর্টারই, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই রিপোর্টারই কিন্তু তিনি রিপোর্ট করেছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। এখন আমি বলছি না যে ফ্যাসিস্টের দোসররা ভর করে আছে ওই গণমাধ্যমটিতে, কিন্তু এখনো ফ্যাসিবাদী হ্যাজিমনি মুক্ত কিন্তু বাংলাদেশের গণমাধ্যম হয়নি। এবং জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় পরাজয় কোনটি জানেন? জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও আলাউদ্দিন মোহাম্মদরা একটু কষ্ট পাবে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ফ্যাসিবাদী অর্থনীতি এবং ফ্যাসিবাদী প্রচার যন্ত্র এই দুটি ভাঙতে পারিনি বলে এখনো ফ্যাসিবাদ নানানভাবে হুইসপার করছে। এবং আমরা যদি ফাইনালি এই যে আলাউদ্দিন মোহাম্মদের সর্বশেষ কথাটি দিয়ে আমি শেষ করতে চাই একেবারে 30 সেকেন্ডে, সেটি হচ্ছে দেখুন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আমরা একটি জাতি গঠন করতে পারিনি, এবং শুধুমাত্র হায়নারা চলে গেছে, আমরা রাষ্ট্র ঠিকভাবে গঠন করতে পারিনি। ওই ব্যর্থতার কারণে 90 এসেছে, 24 এসেছে। সুতরাং 24 পরবর্তী এই যে সময়টা, এই সময়টায় কাউকে ফেলে দেয়া, সরকারকে ব্যর্থ করা, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে আসুন আমরা জাতি এবং রাষ্ট্র গঠন করি। দেখুন, তারপরে এই জাতি এবং রাষ্ট্র তাদের পরিচালনার জন্য সরকার নির্দিষ্ট টেনিউর পরবর্তী সময়ে তাদের শাসন ব্যবস্থা ঠিক রাখবার জন্য সরকার গঠন করে। ধন্যবাদ সাইদ খান। সবার আগে আপনি বলবেন কিনা যে আসলে উনি যে আহ্বান জানিয়েছেন যে সবাইকে মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় প্রচেষ্টা, সেটাতে আপনারা সাড়া দেবেন কেনা? যদি ছোট্ট করে একদম 30 সেকেন্ডের মধ্যে যদি বলেন। তো একই মানে এটা তো সহমত আর কি, ধরেন ওনার তো আসলে
বিএনপিতে অথবা সরকারের উপর ব্যাপক হোল্ড আছে বলে আমার মনে হয় না। তো উনি যেরকম নাগরিক, আমিও এরকম নাগরিক, আমাদের প্রত্যাশা কাছাকাছি। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোচনায় ছিল আমাদের সাথে যিনি যারা ছিলেন তারা হলেন সাইদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনায় আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং তাদের মূল্যবান কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আপনারাও আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।